আমরা এখন একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাস্ত্র হিসাবে ভূগোল সম্পর্কে আমরা আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা একটু দেখে নিই যে একাদশ শ্রেণীর আধুনিক ভূগোল সমরেন্দ্রনাথ মোদকের লেখা এই বইটি আমরা পাঠ্যপুস্তক হিসাবে আমাদের কাছে রাখব। আর এছাড়াও অন্যান্য আরও অনেক লেখকের যে বইগুলি রয়েছে যেগুলো থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারবো, সেই সমস্ত প্রয়োজন মতো সেই সমস্ত বইগুলোকেও আমরা কিন্তু আমাদের পড়ার মধ্যে রাখব। এখন আমরা প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত প্রাকৃতিক ভূগোলের শাস্ত্র হিসাবে ভূগোল এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। প্রধানত জিওগ্রাফিয়া নামক একটি প্রধানত গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে জিওগ্রাফি কথাটি এসেছে। জিওগ্রাফি অর্থাৎ জিও কথার অর্থ হলো পৃথিবী এবং গ্রাফিয়া শব্দের অর্থ হলো বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি শব্দটিকে যদি আমরা ব্যাখ্যা করি বা বলি তাহলে আমরা বুঝব পৃথিবীর বর্ণনা সম্পর্কে এখানে বলা হচ্ছে। অর্থাৎ জিওগ্রাফি বা ভূগোলের মধ্যে পৃথিবীর বর্ণনা দেওয়া হয়ে থাকে। গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস আনুমানিক খ্রিস্টপূর্ব 234 বছর আগে পৃথিবীর বর্ণনা প্রসঙ্গে সর্বপ্রথম জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন। প্রধানত তার মতে ভূগোল হলো মানুষের বাসস্থান হিসাবে পৃথিবী পৃষ্ঠের বিবরণ। এই ভূগোল সম্পর্কে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তাভাবনার উদ্ভব ঘটে। এর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভূগোলের উপাদানগুলির মধ্যে প্রধান দুটো উপাদান হলো প্রাকৃতিক বা প্রকৃতি এবং মানুষ। প্রধানত ভূগোল এমন একটি শাস্ত্র যা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য, জীবজগৎ এবং জীবজগতের অন্যতম সদস্য হিসাবে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভৃতি বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। একটু আগেই বলা হচ্ছিল যে এই ভূগোল বিষয় নিয়ে প্রাচীনকাল থেকে এই শাস্ত্রে বিভিন্ন রকমভাবে দেখা হয়েছে। যেমন প্রাচীনকালে ভূগোল একটি আলাদা শাস্ত্র হিসাবে বিবেচিত হতো না। এই সময় ভূগোলের প্রধানত পার্থিব অর্থাৎ পৃথিবী সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। তবে জ্যোতির্বিদ্যার বিভিন্ন বিষয় নিয়েও প্রাচীনকালে ভূগোলে আলোচনা করা হতো। পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দী থেকে ভূগোলে আধুনিক পর্যায়ের সূচনা হয়। প্রধানত হামবোল্ট ও কার্ল রিটারকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়। এই সময় থেকে প্রধানত ভূগোলে বিজ্ঞানের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এই প্রসঙ্গে একটু বলে রাখি, প্রাচীন যুগে ভারতে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয় আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে এবং 1953 খ্রিস্টাব্দে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় তার উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চার সূত্রপাত ঘটে এবং তাকে অর্থাৎ ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে ভারতীয় ভূগোলের জনক বলা হয়। এখন আমরা ভূগোলের সংজ্ঞা সম্পর্কে দেখব। বিভিন্ন সময় বিভিন্ন জন ভূগোলের সংজ্ঞা বলেছেন, যার মধ্যে প্রথম আমরা দেখছি যাকে আমরা বলে থাকি ভূগোলের বা জিওগ্রাফি শব্দটি যিনি প্রথম ব্যবহার করেছেন সেই এরাটোস্থেনিস তার দেওয়া সংজ্ঞা। প্রধানত এরাটোস্থেনিস তিনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন এবং
তিনি জিওগ্রাফির যে সংজ্ঞা দিয়েছেন বা ভূগোলের যে সংজ্ঞা দিয়েছেন সেখানে তিনি বলছেন মানুষের বাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা। এরপরে আমরা দেখব রোমান যুগে স্ট্র্যাবো তিনি ভূগোলের যে সংজ্ঞা দিয়েছেন সেখানে তিনি বলছেন ভূগোল পৃথিবীর জলভাগ ও স্থলভাগে সমস্ত জীব সম্পর্কে জ্ঞান দেয় ও পৃথিবীর বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করে। পরবর্তীকালে আমরা দেখব যাদেরকে আমরা বলে থাকি অর্থাৎ হামবোল্ট এবং রিটার, কার্ল রিটার, যাদেরকে আমরা বলে থাকি আধুনিক ভূগোলের স্রষ্টা। তাদের মধ্যে আমরা দেখব কার্ল রিটার, তিনি বলছেন ভূগোল হলো বিজ্ঞানের সেই বিভাগ যা সমগ্র পৃথিবীর যাবতীয় রূপ, দৃশ্যমান ঘটনাবলী এবং সম্বন্ধ সমূহকে একটি স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান করে এবং মানুষ ও মানুষের স্রষ্টার সঙ্গে এই সার্বিক ঐক্যের সমন্বয় সাধনে দেখায়। অর্থাৎ এখানে আমরা দেখছি যে আধুনিক যুগে এরাই প্রধানত ভূগোলে বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছেন। এরপর আমরা দেখব কার্ল রিটারের পরে ভিদাল দা লাব্লাস, তার মতে তিনি 1877 খ্রিস্টাব্দে ভূগোল সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন সেখানে তিনি বলছেন ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান। এবং পরবর্তী সময়ে আমরা দেখছি হাডসন, তার মতে তিনি বলছেন প্রধানত ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করায় ভূগোলের সাথে সংশ্লিষ্ট। এবং তারপরে আমরা দেখছি মঙ্ক হাউস, তিনি ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন মানুষের আবাসস্থল হিসাবে ভূপৃষ্ঠের দৈনিক পৃথকীকরণের অনুশীলনই হলো ভূগোল। 1948 খ্রিস্টাব্দে জোনসের মতে ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রেই আছে স্থান। এবং পরবর্তী সময় আমরা দেখছি একারম্যান, তিনি বলছেন ভূগোল হচ্ছে ভূপৃষ্ঠের স্থানিক বন্টন ও স্থানগত অনুসন্ধানে সম্পর্কে অনুশীলন। এবং সবশেষে আমরা বলতে পারি হ্যাগেট, তিনি বলছেন ভূগোল হলো সেই বিজ্ঞান যা ভূপৃষ্ঠের মানুষ, পরিবেশের বাস্তুতন্ত্র, অঞ্চলের দৈশিক প্রণালী ও তাদের গঠন এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বিশ্লেষণ করে। এই যে বিভিন্ন সংজ্ঞাগুলি আমরা দেখলাম সেখান থেকে আমরা বলতে পারি আধুনিক ধারণা অনুসারে ভূগোল হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে পৃথিবী এবং তার প্রাকৃতিক ও মানুষের তৈরি সাংস্কৃতিক উপাদানগুলির বন্টন ও পারস্পরিক সম্পর্কের বিবরণের সঙ্গে যুক্তিপূর্ণ ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। এবার আমরা দেখব ভূগোলের পরিধি সম্পর্কে। ভূগোলের পরিধি, ভূগোলের আলোচ্য বিষয়গুলির মধ্যে প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হওয়ায় ভূগোলের বিষয়বস্তু ও পরিধি আজ অনেকটা প্রসারিত এবং অনেকটা ছড়িয়ে রয়েছে এবং ক্রমশ এর বিস্তার ঘটে চলেছে। এই জন্য অনেকে ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলেছেন। প্রধানত ভূগোলের পরিধির মধ্যে প্রথম আমরা দেখি মূল তিনটি বিষয়বস্তু সম্পর্কে। প্রথম হচ্ছে ভৌগোলিক অবস্থান নির্ণয়। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জ্যোতিষ্ক বস্তু ও স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান, আপেক্ষিক অবস্থান ও বিভিন্ন অবস্থানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভূগোলের সমীক্ষা ব্যাখ্যা ও নির্ণয় করা হয়। দ্বিতীয়ত আমরা দেখছি আঞ্চলিক পৃথকীকরণ। ভৌগোলিক বৈশিষ্ট্যের সমতা লক্ষ্য করে ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে ভাগ করে ভূগোলে তাদের পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা এবং অনুশীলন করা হয়। অর্থাৎ ভূগোলে আমরা
বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন অঞ্চল পৃথকীকরণ করে আলোচনা করে থাকি। তৃতীয়ত হচ্ছে মানুষ প্রকৃতি সম্পর্ক বিশ্লেষণ। ভূগোলের প্রধান দুটি বিষয় হলো মানুষ এবং প্রকৃতি। একদিকে মানুষের ওপর প্রকৃতির প্রভাব, আবার প্রাকৃতিক পরিবেশের ওপর মানুষের কর্তৃত্ব। এই উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক তথা ক্রিয়া প্রতিক্রিয়া ভূগোল শাস্ত্রে বিশেষভাবে আলোচনা করা হয়ে থাকে এবং এগুলির মধ্যে যে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে এই শাস্ত্রেই। এরপর আমরা দেখব প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর মধ্যে মহাকাশ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, প্রকৃতি, ভূতত্ত্ব, শিলা, মাটি, জল, বায়ু, প্রাকৃতিক শক্তি, আবহাওয়া, জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ভূমিরূপ ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা, ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়ে থাকে। এরপর আমরা দেখব জীব ভূগোলের বিষয়বস্তুগুলি নিয়েও আলোচনা করা হয়, যেমন মানুষ, উদ্ভিদ, প্রাণী, অণুজীব, পরিবেশ ইত্যাদি বিষয় নিয়েও এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখব মানবীয় ভূগোলের বিষয়বস্তুগুলি সম্পর্কে। অর্থনৈতিক সম্পদ যেমন জল, অরণ্য, কৃষিজ দ্রব্য, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, শিল্প, ব্যবসা বাণিজ্য, বন্দর, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এছাড়াও জনবসতি, শহর, নগর, জনঘনত্ব, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, সামাজিক বিষয়গুলি, এই সমস্ত বিষয় ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখছি ভূগোলের প্রকৃতি সম্পর্কে। ভূগোলের প্রকৃতি আলোচনা করতে গেলে প্রথমে আমরা বলবো ভূগোল বিজ্ঞানধর্মী, অর্থাৎ ভূগোলে পৃথিবী, প্রকৃতি ও মানুষের বিভিন্ন দিক ও তাদের মধ্যে সম্পর্ককে বিজ্ঞানসম্মতভাবে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। ভূগোলের উপাদানগুলি অন্যান্য মৌলিক বিজ্ঞানের আলোচ্য বিষয়। প্রধানত আমরা দেখছি যে বর্তমানে ভূগোলে বিজ্ঞানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে সংশ্লেষিত বিষয় হিসাবে আমরা দেখে থাকি। ভূগোলে ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যা এই চারটি প্রাকৃতিক বিজ্ঞান এবং রাশিবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং জনসংখ্যাবিদ্যা এই 8টি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় ঘটেছে। ফলে ভূগোল একটি সংশ্লেষধর্মী বিষয়রূপে প্রতিষ্ঠিত হয়েছে। তৃতীয়ত আমরা দেখি অন্তরা অনুশাসনিক বিষয়। ভূগোলে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলির আন্তঃসম্পর্ক ও পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে বিশ্লেষণ করা হয়ে থাকে। এই শাস্ত্রটি প্রাকৃতিক বিজ্ঞান, মানবীয় বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানকে যুক্ত করে। তাই ভূগোলকে অন্তরা অনুশাসনিক বিষয় বলা হয়ে থাকে। এবং এছাড়াও আমরা দেখি এই গতিশীল বিষয়। ভূগোলে আলোচিত বিষয়গুলি অতি দ্রুত পরিবর্তন হয় বা পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত সংযোজিত হচ্ছে নতুন নতুন বিষয় এবং বিষয়গুলির ব্যাখ্যা বিশ্লেষণ আরও বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাই ভূগোল একটি গতিশীল এবং পরিবর্তনশীল বিজ্ঞান হিসাবে পরিচিত। এবার আমরা দেখব ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি সম্পর্কে। প্রথমত, পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় ভূগোল পাঠের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে ভূগোল পাঠ করলে কি, কোথায় ও কেন এই 3টি প্রশ্নের উত্তর খোঁজা হয়ে থাকে, যার দ্বারা ভূগোল পৃথিবী সম্পর্কে বিশেষভাবে আমাদের চিন্তাভাবনার বিস্তার ঘটতে দেখা যায়। তৃতীয়ত হচ্ছে মানুষের আবাসস্থল রূপে পৃথিবীকে সমীক্ষা করা হয় এই ভূগোলেই। চতুর্থত আমরা বলতে পারি ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রকে সঠিক
ও যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা হয় ভূগোলে। পঞ্চমত আমরা বলতে পারি ভূগোলের উদ্দেশ্য হল ভৌগোলিক অঞ্চলগুলিকে ব্যাখ্যা করার জন্য সূত্র বা নিয়ম তৈরি করা। এই জন্য ভূগোল ব্যাখ্যায় গণিত ও সংখ্যাতত্ত্বের ব্যাপক প্রচলন ঘটতে দেখা যায়, যা মাত্রিক বিপ্লব নামে পরিচিত। এছাড়াও আমরা দেখি স্থান সম্পর্কে বিশেষভাবে জানার চেষ্টা করাই হলো ভূগোলের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়াও পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনা দেওয়া, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের প্রাকৃতিক ও আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বিচার বিশ্লেষণ করা, ভূপৃষ্ঠ ও বিভিন্ন এলাকা সম্পর্কে আলোচনা করাই হলো ভূগোলের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। বিশেষ করে আমরা দেখব যে ভূগোল পাঠের মাধ্যমে বা ভূগোলের প্রধান উদ্দেশ্যই হলো পৃথিবীতে যে সমস্ত বিভিন্ন ঘটনাবলী ঘটছে বা ভূগোলের যে বিশেষ বিষয়গুলো ঘটছে সেইগুলি সম্পর্কে, সেগুলি কোথায় ঘটছে বা কেন কেন ঘটছে, কিভাবে ঘটছে, এগুলি সম্পর্কে আলোচনা করা বা এগুলি সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব হয়। এবার আমরা ভূগোলের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে আলোচনা করব। এখন আমরা এখানে আমরা দেখছি ভূগোলের শাখাসমূহ। ভূগোলের বিভিন্ন শাখাগুলিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি। এক হচ্ছে প্রণালীলব্ধ ভূগোল, আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এই প্রণালীলব্ধ ভূগোলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং দ্বিতীয়ত হচ্ছে মানবীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোলকে আবার গণিত ও জ্যোতির্বিদ্যা, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূজলবিদ্যা, সমুদ্র বিজ্ঞান, মৃত্তিকা ভূগোল, জীব ভূগোল, এই কতগুলি ভাগে ভাগ করা হয়। এবং জীব ভূগোলকেও আমরা উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তুবিদ্যা আর পরিবেশ ভূগোল, এই কতগুলি ভাগে ভাগ করে থাকি। এখন আমরা এই বিভিন্ন ভাগগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখছি প্রাকৃতিক ভূগোল সম্পর্কে। প্রাকৃতিক ভূগোল অর্থাৎ পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলিকে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাই হলো প্রাকৃতিক ভূগোল। ভূগোলের এই শাখায় ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, উদ্ভিদ, মৃত্তিকা ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। প্রাকৃতিক বিজ্ঞানে বিভিন্ন শাখা থেকে গড়ে উঠেছে প্রাকৃতিক ভূগোলে বিভিন্ন শাখা। এই শাখাগুলির মধ্যে প্রথমেই আমরা দেখব গণিত এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে। প্রধানত ভূগোলের বিষয়সমূহকে জানতে গেলে জ্যোতির্বিদ্যা, গণিত, পরিসংখ্যানবিদ্যা এছাড়াও মানচিত্রবিদ্যা বিষয়সমূহকে সঠিকভাবে জানা প্রয়োজন। প্রধানত গ্রহ নক্ষত্রের অবস্থান, মহাবিশ্ব, গ্রহের উৎপত্তি, দিন রাত্রি সংগঠন, ঋতু পরিবর্তন প্রভৃতি বিষয় জ্যোতির্বিদ্যার আলোচিত হয়। এই জ্যোতির্বিদ্যা বহু প্রাচীনকাল থেকেই ভূগোলের অন্তর্ভুক্ত। এছাড়াও আমরা দেখছি গাণিতিক ভূগোল ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীর অবস্থান নির্ণয়, সময় নির্ধারণ, জরিপ কার্য সম্পাদন ইত্যাদি বিষয়গুলিকে সমাধান করার জন্য বা সঠিকভাবে করার জন্য গাণিতিক, জ্যামিতিক ও ত্রিকোণমিতির বিভিন্ন পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে এবং এইগুলির সাহায্যে এখানে বিভিন্ন কাজ করা হয়ে থাকে। এবার আমরা দেখব ভূমিরূপবিদ্যা সম্পর্কে। প্রধানত প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভূপ্রাকৃতিক গঠন ও ভূমিরূপের উদ্ভব এবং তার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূমিরূপবিদ্যা বলে। প্রধানত মহাদেশ, মহাসাগরের গঠন, ভাঁজ, চ্যুতি, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি সম্পর্কে, ভূপৃষ্ঠের আবহবিকার, ভর সঞ্চালন, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে ভূমির ক্ষয় প্রক্রিয়া,
এছাড়াও ক্ষয়িত পদার্থসমূহের বহন ও সঞ্চয় প্রক্রিয়া। পঞ্চমত হচ্ছে এইসবের মাধ্যমে ভূপৃষ্ঠে সৃষ্ট ভূমির নানা প্রকার রূপের বিষয়ে আলোচনা প্রভৃতি এই অংশে বা এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখব জলবায়ু বিদ্যা সম্পর্কে। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন স্থানের আবহাওয়া ও জলবায়ুর উপাদানের বৈশিষ্ট্য, প্রভাব প্রভৃতি বর্ণনা করা হয় তাকে জলবায়ু বিদ্যা বলে। এই জলবায়ু বিদ্যার আলোচনার ক্ষেত্রগুলো হলো: 1. বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে। 2. স্তরবিন্যাস ও আবহাওয়া ও জলবায়ুর উপাদানের বণ্টন ও ব্যাখ্যা সম্পর্কে। তৃতীয়ত মানব জীবনে এদের প্রভাব সম্পর্কে আলোচনা প্রভৃতি ক্ষেত্রে বা প্রভৃতি আলোচনার ক্ষেত্রে এই অংশে আমরা দেখতে পাই। এরপর আমরা দেখব ভূজলবিদ্যা, অর্থাৎ ভূ অভ্যন্তরে যে ভৌম জলস্তর সেগুলি সম্পর্কে এই অংশে আলোচনা করা হচ্ছে। এরপর আমরা দেখব সমুদ্রবিদ্যা সম্পর্কে। প্রধানত প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সমুদ্র সম্পর্কিত বিভিন্ন বিষয়, তাদের বণ্টন, প্রভাব, সম্ভাবনা প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে সমুদ্রবিদ্যা বলা হয়ে থাকে। প্রধানত সমুদ্র জলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলিকে এক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও সমুদ্র সম্পদের বণ্টন প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও সমুদ্র তলদেশে ভূমিরূপ সম্পর্কে এক্ষেত্রে আলোচনা করা হয়। জলের উষ্ণতা, লবণতা ইত্যাদি সম্পর্কেও এখানে আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখব মৃত্তিকা ভূগোল সম্পর্কে। প্রধানত প্রাকৃতিক ভূগোলের যে শাখায় মৃত্তিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়, তাদের উৎপত্তি ও বণ্টন প্রভৃতি আলোচনা করা হয় তাকে মৃত্তিকা ভূগোল বলে। এই শাখার আলোচনার ক্ষেত্রগুলির মধ্যে প্রথমত হল মাটির উৎপত্তি ও গঠন। দ্বিতীয়ত ভৌত ও রাসায়নিক ধর্মগুলি, অর্থাৎ মাটির ভৌত ও রাসায়নিক ধর্ম। তৃতীয়ত মৃত্তিকার রঙের প্রকারভেদ, অর্থাৎ বিভিন্ন ধরনের মৃত্তিকার রং আমরা দেখতে পাই এবং কেন এরকম রঙের সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে আলোচনা। এছাড়াও উৎপাদন ক্ষমতা সম্পর্কে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার মৃত্তিকা আমরা দেখতে পাই, অর্থাৎ সেই মৃত্তিকার বণ্টন সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখব জীব ভূগোল সম্পর্কে। প্রধানত জীব ভূগোল অর্থাৎ জীব সম্পর্কে ভূগোলের যে অংশে আলোচনা করা হয় তাকে জীব ভূগোল বলা হচ্ছে। আর এই জীব ভূগোল আবার 4টি উপভাগে এখানে ভাগ করা হচ্ছে। প্রথম হলো উদ্ভিদ ভূগোল। উদ্ভিদ ভূগোল যেখানে আমরা দেখছি জীব ভূগোলের যে শাখায় উদ্ভিদের নানা প্রজাতি, তাদের বণ্টন, উৎপাদনশীলতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ ভূগোল বলে। প্রধানত এই উদ্ভিদ ভূগোলের আলোচনার যে ক্ষেত্রগুলি সেগুলোর মধ্যে প্রথমত আমরা বলতে পারি পৃথিবীর উদ্ভিদমণ্ডলীর বণ্টন ও অভিযোজন। দ্বিতীয়ত প্রজাতিগত সংস্থান এবং বৈশিষ্ট্য। এবং তৃতীয়ত উৎপাদনশীলতা প্রভৃতি বিষয় সম্পর্কে এখানে আমরা আলোচনা করে থাকি। দ্বিতীয় যে ভাগ তা হলো প্রাণী ভূগোল। প্রাণী ভূগোল অর্থাৎ জীব ভূগোলের যে শাখায় বিশ্বের সমস্ত ধরনের প্রাণীর বণ্টন সংক্রান্ত আলোচনা করা হয় তাকে প্রাণী ভূগোল বলে। প্রধানত এর আলোচনা ক্ষেত্রগুলির মধ্যে প্রথমত হচ্ছে সমগ্র পৃথিবীতে প্রাণীসমূহের ভৌগোলিক বণ্টন ও অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। দ্বিতীয়ত স্থানীয় কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী প্রাণীসমূহের প্রজাতিগত বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখব মানবীয় বাস্তুবিদ্যা সম্পর্কে। মানবীয় বাস্তুবিদ্যা বা বাস্তু সংস্থান অর্থাৎ জীব ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বসবাসকারী মানুষের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক বা
অন্তঃসম্পর্ক বিষয়ে আলোচনা করা হয় বা জানা যায়, তাকে মানব বাস্তুসংস্থান বা মানব বাস্তুবিদ্যা বলা হয়ে থাকে। এর আলোচ্য ক্ষেত্রগুলির মধ্যে প্রথমত হচ্ছে পৃথিবীকে মানুষের বাসভূমি রূপে বিবেচনা করে মানুষ এবং প্রকৃতির মধ্যে ক্রম পরিবর্তনশীল যে সম্পর্ক, একে অপরের নির্ভরশীল যে সম্পর্ক, সেই সম্পর্কে আলোচনা করা হয়। এবং এই সম্পর্কের পরিণাম হিসাবে মানে এই সম্পর্কে কতটা পরিমাণে বা কার প্রভাব বেশি থাকছে ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এবং সবশেষে আমরা দেখছি পরিবেশ ভূগোল সম্পর্কে। পরিবেশ ভূগোল অর্থাৎ জীব ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন অংশে প্রাকৃতিক পরিবেশের গুণগত মান এবং মানব জীবনে তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়, তাকে পরিবেশ ভূগোল বলে। প্রধানত এর আলোচনা ক্ষেত্রগুলির মধ্যে প্রথম, বিভিন্ন স্থানে পরিবেশগত নানা সমস্যা, যেমন পরিবেশ দূষণ, ভূমির অবনমন, প্রাকৃতিক সম্পদের অবনমন, হ্যাঁ, বা নির্বিচারে সেগুলিকে ব্যবহার করার ফলে তার যে ক্ষতি হচ্ছে সেগুলি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও পরিবেশ সংরক্ষণ কিভাবে করা যায় সেগুলি সম্পর্কেও আলোচনা করা হয়। তাহলে এই প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখা এবং উপশাখাগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এর পরের অংশে বা পরের দিনের অধ্যায়ে আমরা বাকি অংশগুলি সম্পর্কে আলোচনা করব।